স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের আজকে মেজর পেপার 2 এর আলোচনার বিষয় রয়েছে। সেটা হলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যেটা রয়েছে। তো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কি কি কাঠামো এবং কি কি কার্যাবলী রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেটা তোমাদের পড়বে সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর মধ্যে। ঠিক আছে, তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে অনলাইনে কোর্স পারচেস করতে চাও তারা স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। এছাড়া মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফ্রি সমস্ত সাবজেক্টে আমরা রেখেছি শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য সেই কোর্স ফিসটা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যে অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের বিভিন্ন কোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে। তো এবার মেন টপিক আসা যাক, যেটা হলো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের কি কি কাঠামো এবং কার্যাবলী রয়েছে। ঠিক আছে, তো ৭৩তম সংবিধান সংশোধনী আইন অনুসারে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে দ্বিস্তরীয় ছিল, সেটা পরবর্তীকালে যে ৭৩তম যে সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে ত্রিস্তরীয় সংবিধান পঞ্চায়েত রাজ ব্যবস্থার সৃষ্টি করা হয়েছে। 3টি স্তরের মধ্যে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। তো গ্রাম পঞ্চায়েত মধ্যবর্তী স্তর এবং জেলা স্তরের প্রতিনিধিদের জন্য প্রত্যক্ষ নির্বাচন ব্যবস্থা গ্রহণ করা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটি স্তর 3টা আলাদা আলাদা স্তর যেটা রয়েছে, যেটা হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। প্রত্যেক ক্ষেত্রে যে সদস্য নির্বাচনের জন্য কিন্তু ভোট দানের যে ব্যবস্থাটা, সেটা হলো প্রত্যক্ষ যে নির্বাচন ব্যবস্থাটা রয়েছে সেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে এটা করা হয়ে থাকে। তো পঞ্চায়েতের সকল সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে বলে উল্লেখ করা হয়। যদি রাজ্য মনে করে তাহলে জেলা স্তর এবং মধ্যস্তরের রাজ্য আইনসভা এবং পার্লামেন্টের সদস্যদের প্রতিনিধিত্বের ব্যবস্থা কিন্তু করতে পারে। সেখানে পার্লামেন্ট এখানে বা রাজ্য আইনসভা এই সমস্ত ব্যবস্থা করতে পারে। তপশিলি জাতি এবং উপজাতি, ঠিক আছে, তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের জন্য মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণ করা হয়ে থাকে বা করা হয়েছে। ঠিক আছে, তো এখানে ত্রিস্তরে 3টা স্তরের ক্ষেত্রে কিন্তু তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে 1/3 আসনের এরা সংরক্ষণ করে রাখা হয়েছে। উল্লেখ্য যে পশ্চিমবঙ্গে 1967 সালের পঞ্চায়েতের আইন অনুসারে সর্বনিম্ন স্তরে গ্রাম পঞ্চায়েত প্রতিষ্ঠিত করা হয়। তো সর্বনিম্ন স্তরে যেই সমিতিটা গঠন করা হয় সেটা হলো গ্রাম পঞ্চায়েত। তারপরে 1973 সালে কংগ্রেস সরকার পুনরায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজকে সজীব করে তোলার জন্য একটি নতুন আইন প্রণয়ন করে। ঠিক আছে, একটা নতুন আইন প্রণয়ন করে কংগ্রেস সরকার, যে আইন 1973 সালের পঞ্চায়েতি আইন নামে পরিচিত। ঠিক আছে, তো 1973 সালে কংগ্রেস সরকার পুনরায় একটি নতুন আইন তৈরি করে পশ্চিমবঙ্গের যে শাসন ব্যবস্থার জন্য, এবং যেটা কি পঞ্চায়েতি আইন নামে, ঠিক আছে, যেটা হলো পঞ্চায়েতি আইন নামে পরিচিত 1973 সালের। আচ্ছা, 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার পর সকল স্তরে এই নতুন পঞ্চায়েতের আইন অনুসারে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো নতুন যে আইন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1973 সাল অনুসারে, সেটা 1977 সালে যখন বামফ্রন্ট সরকার আসে তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়মে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 1991 সালের
4 জুন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 3টি স্তরে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, ঠিক আছে, 3টি স্তরে প্রত্যক্ষ নির্বাচন এবং রাজনৈতিক মতাদর্শ অনুষ্ঠিত করা হয়। ঠিক আছে, 3টি স্তর, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তর, 3টি স্তরে কিন্তু প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং রাজনৈতিক মতাদর্শের অনুষ্ঠিত করা হয়, সেটা হলো 1991 সালে। আচ্ছা, পরবর্তীতে রয়েছে হলো পশ্চিমবঙ্গে পঞ্চায়েতি রাজ যে বিভিন্ন স্তর, সেই বিভিন্ন স্তর কি কি রয়েছে। তো প্রথম যে স্তরটা রয়েছে সেটা হলো সর্বনিম্ন স্তর, যেটা গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্তর শাসন ব্যবস্থা সেটা হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত হলো এই 23 স্তরীয় স্তরের প্রাথমিক স্তর। ঠিক আছে, প্রথম যে স্তরটা সেটা হলো গ্রাম পঞ্চায়েত। নতুন আইনে বলা হয় প্রত্যেক গ্রামে একটি করে গ্রাম পঞ্চায়েত থাকবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম, যতগুলো গ্রাম রয়েছে, তো একদম প্রাথমিক স্তরে কি বলা হয়েছে যে প্রত্যেকটি গ্রামে একটি করে গ্রাম পঞ্চায়েত থাকবে। পঞ্চায়েত হলো একটি যৌথ সংস্থা যার আদালতে মামলা করার ক্ষমতা আছে। ঠিক আছে, তো পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতে কিন্তু আদালতে মামলা করার ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে। নতুন আইন অনুসারে গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাধিক 25 জন এবং সর্বনিম্ন 7 জন হতে হবে। তো গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা সর্বাধিক হতে হবে 25 জন এবং সর্বনিম্ন 7 জন, তার কমে যেন না হয়। যেহেতু নতুন আইন অনুসারে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত হলো একটি যৌথ সংস্থা, সেহেতু প্রত্যেক সভার সদস্যদের মধ্যে একজন প্রধান এবং একজন উপপ্রধানকে নির্বাচন করা হয়। ঠিক আছে, যেহেতু এটা যৌথ সংস্থা, সেই হেতু একজনকে প্রধান হিসেবে এবং একজনকে উপপ্রধান হিসেবে নির্বাচন করা হয়ে থাকে। নেক্সট হলো কার্যাবলী। তো গ্রাম পঞ্চায়েত কি কি কাজগুলো করে থাকে দেখো। তো গ্রাম পঞ্চায়েত সাধারণত 2 ধরনের কাজ করে থাকে, একটা হলো বাধ্যতামূলক, একটা হলো ঐচ্ছিক। বাধ্যতামূলক মানে যেই সমস্ত কাজ তাদেরকে করতেই হবে, ঠিক আছে, এবং ঐচ্ছিক মানে তাদের ইচ্ছা অনুসারে যে সেই কাজটা সেটা করতেও পারে এবং নাও করতে পারে। বাধ্যতামূলক কাজের মধ্যে যেমন পরিষেবা সংক্রান্ত, শৌচাগার নির্মাণ, শিক্ষা ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, রাস্তার আলো, পয় প্রণালী, সমাজ কল্যাণ ইত্যাদি যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো হলো বাধ্যতামূলক কাজের মধ্যে পড়বে। ঠিক আছে, পরিষেবা, তারপরে হলো শৌচাগার নির্মাণ, শিক্ষা ব্যবস্থা, জল নির্মাণ, জলের ব্যবস্থা, তারপরে হলো রাস্তাঘাট নির্মাণ করার ব্যবস্থা, এই সমস্ত যে কাজগুলো রয়েছে সেটা হলো গ্রাম পঞ্চায়েতের হলো বাধ্যতামূলক কাজের মধ্যে কিন্তু পড়ে। তারপরে যেটা রয়েছে ঐচ্ছিক কাজের মধ্যে যেই সমস্ত কাজগুলো রয়েছে সেটা হলো বনসৃজন, পশুপালন, শিশু এবং মাতৃকল্যাণ, কৃষির উন্নয়ন ইত্যাদি। তো এই সমস্ত কাজগুলো রয়েছে যেটা গ্রাম পঞ্চায়েতের ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, উল্লেখ্য যে 73তম সংবিধান সংশোধনী আইন অনুসারে বাজেট গ্রহণ, তারপরে দরিদ্র দূরীকরণ পরিকল্পনা গ্রহণ গ্রাম পঞ্চায়েতের কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে নতুন কিছু কিছু কাজ যুক্ত করা হয়েছে গ্রাম পঞ্চায়েতের মধ্যে, সেটা হলো কি বাজেট গ্রহণ করা, দরিদ্র দূরীকরণ করা এবং বিভিন্ন বিষয়ে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রেও তাদের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আচ্ছা, এবার দ্বিতীয় নম্বর যে সমিতিটা রয়েছে সেটা হলো স্তরটা রয়েছে সেটা হলো পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের মধ্যবর্তী যোগসূত্র হলো পঞ্চায়েত সমিতি। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের মাঝখানে যে যোগসূত্র স্থাপন করে থাকে সেই যোগসূত্র হলো আমাদের পঞ্চায়েত সমিতি। 1973 সালে নতুন আইনে যে পশ্চিমবঙ্গের সরকার প্রতিটি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি গঠন করে। ঠিক আছে, প্রত্যেকটি ব্লকে, যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকে একটি করে পঞ্চায়েত সমিতি গঠন করা হয়। সাধারণত 3 ধরনের সদস্য নিয়ে এই যে পঞ্চায়েত সমিতি রয়েছে সাধারণত 3 ধরনের সদস্য নিয়ে গঠিত হয়। প্রথম যেটা হলো সেটা হলো গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ। ঠিক আছে, যারা যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছে তাদেরকে নিয়ে গঠিত হয়। দ্বিতীয় নাম্বার রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রামের 3 জন ভোটদাতাদের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত সদস্য। ঠিক আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, যতগুলো গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে তাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে 3 জন ভোটদাতাদের নিয়ে একটি সদস্য গঠন করা হয় এবং তারা থাকবে ওই সদস্যের মধ্যে, পঞ্চায়েত সমিতির মধ্যে। এবং তারপরে যেটা রয়েছে লোকসভা এবং রাজ্যসভার সদস্য। ঠিক আছে, এই 3 ধরনের সদস্য পঞ্চায়েত সমিতির মধ্যে
থাকে, বা পঞ্চায়েত সমিতি এই 3 ধরনের সদস্য নিয়ে গঠিত। আচ্ছা, তো কি কি কার্যাবলী করে থাকে, পঞ্চায়েত সমিতির কি কি কাজ থাকে? তো প্রথম যে কাজটা হলো গ্রাম সভার অধিবেশন আহ্বান করা। প্রত্যেকটি গ্রাম সভায় বিভিন্ন যে অধিবেশনগুলো রয়েছে সেই অধিবেশন আহ্বান করা, কর আরোপ করা এবং কর সংগ্রহ করা। ঠিক আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে কর আরোপ করা এবং সেই করগুলোকে সংগ্রহ করা হলো পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে পড়ে। তারপরে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা, প্রাথমিক শিক্ষার প্রসার, ঠিক আছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে প্রসার ঘটানো, বৃদ্ধি করা, তারপরে টিকাকরণ, বিভিন্ন রোগের টিকাকরণ করানো, তারপরে বিদ্যালয় নির্মাণ করা, হাসপাতাল নির্মাণ, রাস্তাঘাট সংরক্ষণ এবং গ্রাম পঞ্চায়েতের কাজের হিসাব পরীক্ষা করা এবং দৈনিক পানীয় জল সরবরাহ করা। যে এই সমস্ত কাজগুলো রয়েছে সেটা হলো পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে পড়ে থাকে। ঠিক আছে, এই সমস্ত কাজ তাদেরকে করতে হয়। নেক্সট হলো জেলা পরিষদ। জেলা পরিষদ দেখো 1973 সালে পশ্চিমবঙ্গের নতুন আইন অনুসারে যে শেষ স্তর জেলা পরিষদ, এটা কিন্তু গঠন করা হয়। ঠিক আছে, 1973 সালে নতুন আইন যেটা তৈরি করা হয়েছিল সেই আইন অনুসারে কিন্তু এই 3য় নম্বর স্তরটাও গঠন করা হয়। এই আইনে বলা হয়েছে যে প্রত্যেকটি জেলার নামে একটি করে জেলা পরিষদ থাকবে। এটা 3 ধরনের সদস্য নিয়ে গঠিত। ঠিক একইভাবে এটাও 3 ধরনের সদস্য নিয়ে গঠিত এবং প্রত্যেকটি জেলায় সেই জেলার নাম অনুসারে একটি জেলা পরিষদ গঠন করা হবে। তো কি কি 3 ধরনের সদস্য যারা রয়েছে এখানে, প্রথম যেটা হলো প্রতিটি ব্লক থেকে বিধানসভা নির্বাচনের যোগ্য ব্যক্তি। প্রত্যেকটি ব্লক থেকে বিধানসভায় নির্বাচন হওয়ার যোগ্য রাখে এমন এক ব্যক্তিকে সেই জেলা পরিষদের সদস্য হিসেবে গ্রহণ করা হয় বা নির্বাচন করা হয়। প্রতিটি পঞ্চায়েত সমিতির যে সভাপতি থাকে সেই সভাপতি থাকবে এই সমিতির সদস্য বা এই পরিষদের সদস্য, এবং লোকসভা এবং বিধানসভায় নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদের সদস্য হিসেবে থেকে থাকে। এবার কাজ কি? জেলা পরিষদের কাজ, যে প্রথম যে কাজটা পড়বে সেটা হলো পঞ্চায়েত সমিতির প্রস্তাবিত বাজেটের অনুমোদন। পঞ্চায়েত সমিতি যে বাজেট প্রস্তাব করবে সেই বাজেটের অনুমোদন করা হলো প্রথম কাজ জেলা পরিষদের। পঞ্চায়েত সমিতিগুলোর উপর নির্দেশ দান, ঠিক আছে, সমস্ত পঞ্চায়েত সমিতিদেরকে নির্দেশ দেওয়া কিভাবে তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারবে কি পারবে না সেই নির্দেশ দান কিন্তু জেলা পরিষদ দিয়ে থাকে। 3য় নম্বরে রয়েছে উন্নয়ন প্রকল্প পরিচালনা। বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পগুলোকে পরিচালনা করে থাকে জেলা পরিষদ। রাজ্য সরকারকে পরামর্শ দান, ঠিক আছে, তো জেলা পরিষদ আরেকটা কাজের মধ্যে পড়ে হচ্ছে রাজ্য সরকারকে পরামর্শ দান দিয়ে থাকে। ঠিক আছে, পরামর্শ দিয়ে থাকে। রাজ্য সরকার দ্বারা প্রদত্ত অর্থ পঞ্চায়েত সমিতিগুলির মধ্যে বন্টন। তো রাজ্য সরকার যেই সমস্ত অর্থ দান করে থাকে বিভিন্ন রাজ্যের মধ্যে, তো সেই অর্থগুলো জেলা পরিষদের মাধ্যমে কিন্তু বিভিন্ন রাজ্যে সঠিকভাবে বন্টন করে দেওয়া হয়। তারপরে কি পঞ্চায়েত সমিতির মধ্যে সমন্বয় সাধন, ঠিক আছে, তো জেলা পরিষদ হলো পঞ্চায়েত সমিতির মধ্যে কিন্তু সমন্বয় সাধন করে থাকে। তারপরে রয়েছে বিডিও এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের পরামর্শ দান। প্রত্যেকটি যে ব্লক রয়েছে সেই প্রত্যেকটি ব্লকের যে বিডিও তাদের মধ্যে কি হয়, পরামর্শ দান হয়ে থাকে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বা কাজকর্মের জন্য। আচ্ছা, তো তৃণমূল স্তর পর্যন্ত গণতন্ত্র সম্প্রসারণের যে লক্ষ্য পঞ্চায়েত ব্যবস্থায় গড়ে তোলা হয়েছিল তা কিন্তু সফল হয়নি। এর কারণ হলো কি, রাজনৈতিক দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, আত্মস্বার্থ, তারপরে জাতপাতের দ্বন্দ্ব ইত্যাদি। ঠিক আছে, তো একদম শেষ শুরু থেকে গণতন্ত্রকে সঠিকভাবে সম্প্রসারণ করার যে লক্ষ্যগুলো নেওয়া হয়েছিল এই সমিতিগুলোর মাধ্যমে, সেই লক্ষ্যগুলো কিন্তু পূরণ করা হয়নি বা পূরণ হয়নি। তো তার যে কারণগুলো এখানে বলা হয়েছে সেটা হলো দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করা, দুর্নীতি, আত্মস্বার্থ, শুধুমাত্র নিজের স্বার্থকে দেখেই বিভিন্ন দল এক দল সাথে আরেক দল চেঞ্জ করতে থাকা। ঠিক আছে, জাতপাতের দ্বন্দ্ব, যেটা এখন বর্তমানে খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, জাতপাত নিয়ে রাজনৈতিক খেলা, সেটা এই সমস্ত কারণে কিন্তু, তো এই যে লক্ষ্যগুলো ছিল এই লক্ষ্যগুলো কিন্তু এখন পর্যন্ত পুরো হয়নি। 73তম সংবিধান সংশোধন অনুসারে মহিলা
তপশিলি উপজাতি এবং জাতিদের পঞ্চায়েতি ব্যবস্থায় প্রবেশের অধিকার থাকলেও তাদের কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি। ঠিক আছে, তো ৭২তম সংবিধান সংশোধনী অনুসারে বলা হয়েছে যে মহিলাদের এবং তপশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থায় প্রবেশের তাদের অধিকার রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো প্রশিক্ষণ তাদেরকে দেয়া হয়নি। ফলে নিরক্ষরতা এই ব্যবস্থাকে আরো দুর্বল করে তুলেছে। ঠিক আছে, শক্তিশালী পঞ্চায়েত ব্যবস্থাই যে ভারতের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক বিকাশ ঘটাতে পারে, এই বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে এবং যথেষ্ট পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।